প্রিয় দর্শক, আজকে ঐতিহাসিক ৭ই মার্চ। একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই ৭ই মার্চে নিজের অভিব্যক্তি, নিজের চিন্তা চেতনা, নিজের ভাবনাগুলোকে আসলে তুলে ধরার জন্যই মূলত কথা বলতে এসেছি কিছু। আমি আসলে কাউকে এখানে দোষারোপ করছি না, কাউকে দায়ী করছি না। আমি শুধু একজন নাগরিক হিসাবে আমার চিন্তা চেতনাগুলোকে প্রকাশ করছি মাত্র। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, কারণ সবাই জানেন যে বঙ্গবন্ধুর যে ভাষণটা উনি 7ই মার্চে দিয়েছিলেন, সেই ভাষণটা ইউনেস্কো কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভাষণ হিসেবে জায়গা দিয়েছে, একটি ভাষণ হিসেবে জায়গা দিয়েছে। যাই হোক, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই, সেই রাজনৈতিক প্রজ্ঞাও আমার নেই। তবে ওনার এই 7ই মার্চ আসলে ওনার ভাষণের কয়েকটা কথা আমাকে বেশ নাড়া দেয়। সে বিষয়টা হচ্ছে, উনি ভাষণের একটা পর্যায়ে কিন্তু বলেছেন যে শেষের দিকে এসে যে আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমরা প্রস্তুত থেকো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো এই ভাষণের এই অংশে এসে আমার যেটা একটু কৌতূহল হয় যে উনি কেন বললেন যে উনি যদি হুকুম দিতে নাও পারেন। এই শঙ্কাটা ওনার ভিতরে কেন আসলো যে উনি স্বাধীনতার ঘোষণা নাও দিতে পারেন, কোনো হুকুম নাও দিতে পারেন, এরকম একটা শঙ্কা ওনার ভিতরে কেন কাজ করলো? তাহলে কি উনি জানতেন যে উনি নিহত হবেন বা গ্রেপ্তার হবেন? এরকম কিছু উনি আজ করতে পেরেছিলেন? দেখুন, অনেকেই সমালোচকরা বলে যে 7ই মার্চে বঙ্গবন্ধু যদি স্বাধীনতা চাইতেন, তাহলে 7ই মার্চে কেন উনি সেটা ঘোষণা দিলেন না? সোহরাওয়ার্দীতে উনি ঘোষণা দিতে পারতেন। তো দেখুন, আসলে বঙ্গবন্ধু আমার দৃষ্টিতে একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। উনি চাইলে 7ই মার্চে ঘোষণা দিয়ে দিতে পারতেন, কিন্তু পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান, বঙ্গবন্ধু, বিষয়টা কিন্তু এমন না যে শুধু পাকিস্তান এটার ভিতরে ইনভলভ ছিল, বিষয়টা এমন না। বিষয়টা কিন্তু বিভিন্ন পরাশক্তিও কিন্তু এই তৎকালীন পূর্ব পাকিস্তানের বিষয়টা নিয়ে অবগত ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র চেয়েছিল যে আলোচনার মাধ্যমে একটা সমাধান হয়ে যাক। তো বঙ্গবন্ধু আলোচনার টেবিলে বসতে চেয়েছিলেন। উনি জানতেন, এটা আমার ব্যক্তিগত ধারণা, উনি জানতেন যে আলোচনা করে কোনো লাভ হবে না। তারপরেও ওনাকে অনিচ্ছা সত্ত্বেও আলোচনা বসতে হয়েছিল। দেখুন, আপনার আলোচনাটা শুরু হয় মূলত 16 তারিখ থেকে, 1971 মার্চের 16 তারিখ থেকে মূলত আলোচনাটা শুরু হয়। 16 তারিখে আলোচনা হলো, 17 তারিখে হলো, 18 তারিখে হলো, 19 তারিখে হলো, 20 তারিখে হলো, আলোচনা চলল। ফলাফল শূন্য যদিও। 21শে মার্চ ভুট্টো সাহেব ঢাকায় আসলেন। তো ভুট্টো এবং ইয়াহিয়া দুজনের সাথেই কিন্তু আলোচনা হলো। আলোচনাটা ছিল কি, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর এবং পূর্ব পাকিস্তানের যে অধিকার ছিল, গণতান্ত্রিক অধিকার, সেটি রক্ষা করে, সেটিকে সম্মান দেখিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু ওনারা সেটা করেননি, বরং আলোচনার দোহাই দিয়ে, আলোচনার আড়ালে ওনারা পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আনলেন। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল ভিন্ন। শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার ইচ্ছা তাদের ছিল না। অপরদিকে বঙ্গবন্ধুর কিন্তু ইচ্ছে ছিল যে যদি শান্তিপূর্ণ উপায়ে সমাধান হয়ে যায় তাহলে তো হয়েই গেল। কিন্তু মূলত পাকিস্তান শান্তিপূর্ণ উপায়ে সমাধান চায়নি। এটা হতো যদি পাকিস্তানের তৎকালীন সময় মিলিটারি শাসন না থাকতো, যদি হয়তো দলীয় লোকজন বা রাজনীতিবিদরা ক্ষমতা থাকতো, তাতে হয়তো আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু সামরিক বাহিনী থাকায় আসলে সেটি সম্ভব হয়নি, কারণ সামরিক বাহিনী চেয়েছিল তারা বলপূর্বক পূর্ব পাকিস্তানকে থামিয়ে দিবে, পূর্ব পাকিস্তানের বিষয়টা এরকম আমার ধারণা। তো যাই হোক, বঙ্গবন্ধু যখন 25শে মার্চ রাতে আপনার অপারেশন সার্চলাইট শুরু করলো পশ্চিম পাকিস্তানি সেনারা, তখন অনেকে বলেছে বঙ্গবন্ধু স্বেচ্ছায় নাকি
পাকিস্তানের কারাবরণ করেছেন, স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন ইত্যাদি নানা রকম কথা বলা হয় আর কি। হ্যাঁ, তো আসলে বঙ্গবন্ধু কেন 32 ছেড়ে যাননি, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি চাইলে 32 থেকে সরে যেতে পারতেন, কিন্তু উনি গেলেন না, উনি 32-এই থেকে গেলেন। এর একটা কারণটা কি? আসলে আমার যেটা মনে হয়েছে যে যদি বঙ্গবন্ধু ওই সময় 32 ছেড়ে বেরিয়ে যেতেন, আত্মগোপনে যাওয়ার চেষ্টা করতেন বা যেতেন, তাহলে পাকিস্তানিরা সামহাও কোনোভাবে তাকে হত্যা করতে পারত। আর বঙ্গবন্ধু নিহত হলে আমার দৃঢ় বিশ্বাস পূর্ব পাকিস্তান স্বাধীন হতো না, এবং এই স্বাধীনতার যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা কিছুটা হলেও নিবৃত হয়ে যেত। এটি নিয়ে আর সামনে এগোনো ওই সময় আর যেত না, হয়তো পরে কোনো দিন হতো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু ওই সময় যে আর হতো না। কিছুদিনের জন্য যে স্বাধীনতার স্প্রিয়াটা ধাক্কা খেত সেটা কিন্তু একদম ক্লিয়ার। তো আমার মনে হয় বঙ্গবন্ধু এই সেন্সে ওখান থেকে বের হতে চাননি, যে বঙ্গবন্ধুকে ওরা রাস্তায় পেলে বা গুপ্ত অবস্থানে গেলে হয়তো মেরে ফেলবে, কেউ জানবে না যে বঙ্গবন্ধু কোথায় আছে। কিন্তু বঙ্গবন্ধু বিচক্ষণতার সাথে সেই কাজটি না করে উনি ধানমন্ডিতে থেকে গেলেন। ওনার মতো একজন নেতাকে গ্রেপ্তার করার পরে হত্যা করাটা কিন্তু সহজ বিষয় ছিল না পাকিস্তানের জন্য, এবং তারা পারেনি সেটা। তো বঙ্গবন্ধু এটা জানতেন, আর এই কারণেই উনি 32-এই থেকে গেছেন, যে যদি উনি গ্রেপ্তার হন, পূর্ব পাকিস্তানের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ জানবে বঙ্গবন্ধু বেঁচে আছেন, লড়াই সংগ্রাম চলবে। তো যারা সমালোচনা করেন ওই সময়কার বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে, ঘোষণা নিয়ে, গ্রেপ্তার হওয়া নিয়ে, আমার মনে হয় তারা কেন করেন সেটা আমি জানি না, তবে আমি আমার মতামতটা ব্যক্ত করছি আর কি। বঙ্গবন্ধু 7ই মার্চে ঘোষণা দেননি মূলত উনি বিশ্বের কাছে এটা প্রমাণ করতে চাননি যে বাঙালিরা অহেতুক গণ্ডগোল সৃষ্টি করছে, বাঙালিরা ন্যায্য দাবি নয় বরং স্বাধীনতা চাইছে, গণ্ডগোল পাকাচ্ছে, পশ্চিম পাকিস্তান সহ তৎকালীন পাকিস্তানের স্থিতিশীল নষ্ট করার জন্য বিচ্ছিন্নতাবাদী হিসেবে উনি চিহ্নিত হতে চাননি, সম্ভবত এই কারণেই উনি ঘোষণাটা দেননি। তবে একটা বিষয় পরিষ্কার দেখবেন, উনি যখন বললেন যে আমি যদি হুকুম দিতে না পারি, তোমাদের যা কিছু আছে প্রস্তুত থেকো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো বাইরে এটা আর কি বাকি থাকে, ঘোষণার আর কি বাকি থাকে আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, দেখেন দেশ স্বাধীন হওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, দেশ স্বাধীন হওয়ার পরে সারা বিশ্ব, তাই না, কাকে নেতা হিসেবে মেনে নিল? বাঙালি জাতির কথা বাদই দিলাম, যে বঙ্গবন্ধু আসলেন, তিনি সংবর্ধনা পেলেন কোটি কোটি বাঙালির, তাই না, সবাই তাকে নিজেদের নেতা হিসাবে সেই আগের মতোই মেনে নিলেন, তাই না, ওনাকে রাষ্ট্র ক্ষমতায় বসালেন। আমি সে বিষয়ে নাহি গেলাম, আন্তর্জাতিক বিষয়গুলোকে আমরা একটু দেখি, আন্তর্জাতিক বিষয়গুলো। তো আন্তর্জাতিক অঙ্গনে কাকে আর কি বাঙালির অবিসংবাদিত নেতা হিসাবে গ্রহণ করা হলো? বঙ্গবন্ধুকেই তো গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, চীন বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ব্রিটেন বলেন, তাই না, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন বলেন, সবাই তো বঙ্গবন্ধুকেই বাঙালির অবিসংবাদিত নেতা হিসাবেই গ্রহণ করেছিল, তাই না? তো আসলে উনি যে অবিসংবাদিত নেতা ছিলেন বিশ্বের কাছেও বাঙালির কাছেও, সেটা নিয়ে আসলে বিতর্কের কী আছে আমি ঠিক বুঝতে পারি না, আমার মাথায় ঢোকে না আর কি। যারা বিতর্ক করেন তারা কেন করেন সেটা তাদের ব্যাপার, তাদের চিন্তাভাবনা থেকে হয়তো তারা করেন, তাই না? কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে এটা কিছু বুঝি না। যাই হোক, দেখেন দেশ যখন স্বাধীন হয়ে গেল, তাই না, দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ক্ষমতা নিলেন। ওই সময় রাষ্ট্রের কী অবস্থা ছিল সেটা তো অনুমেয় ভাই। ইউক্রেনের দিকে তাকালে দেখতে পাই আমরা, সিরিয়ার দিকে তাকালে দেখতে পাই যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের আসলে কী থাকে, কী অবস্থা হয়। তো বঙ্গবন্ধু দেশটা নিয়েছিলেন শূন্য হাতে, বাংলাদেশ ব্যাংকে 1 টাকা রিজার্ভ ছিল না, তাই না, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব কিছু ধ্বংসপ্রাপ্ত, মিল কলকারখানা কিছুই ছিল না। এরকম একটা পরিস্থিতিতে বঙ্গবন্ধুকে দেশের দায়িত্ব নিতে হয়, দেশ গঠনের দায়িত্বভারটা তার কাঁধে এসে পড়ে। দেখেন ওই সময়ে যে বিশ্বের যে পরিমণ্ডলে যেরকম একটা রাজনীতি চলছিল, সেটাতে কিন্তু বাংলাদেশও বাহিরে ছিল না, বাংলাদেশও তার ভিতরে ছিল। তো বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন হওয়ার পরে উনি চেষ্টা করেছিলেন দেশটাকে গঠন করার, গড়ে তোলার জন্য। তো ওনাকে হত্যা করার পরে ওনার সমালোচক যারা আছেন, যারা ওনাকে পছন্দ করেন না, তারা কিন্তু কিছু বক্তব্য দিয়েছিলেন, তাই না? বক্তব্যটা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা কেন করা হয়েছিল? কারণ বঙ্গবন্ধু
আপনার বাকশাল কায়েম করেছিলেন, অর্থাৎ উনি গণতন্ত্রকে স্টপ করেছিলেন। একটা অদ্ভুত বিষয় না বলেন? যে একজন মানুষ সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেন, আর উনি যখন ক্ষমতা আসলেন উনি গণতন্ত্র সব কিছু সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে উনি বাকশাল কায়েম করলেন। তো এটা কেন এরকমটি হলো, তাই না? উনি একজন গণতন্ত্র প্রিয় মানুষ ছিলেন, গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, তাহলে উনি কেন এটি বন্ধ করে দিতে হলো ওনাকে? এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করেছি যে কেন এরকমটা হয়েছিল। দেখুন, আসলে তৎকালীন সময়ে কিন্তু বিশ্বটা মোটামুটি গণতন্ত্র বনাম সমাজতন্ত্র যেটি সোভিয়েত ইউনিয়নের ছিল, তাই না? এটা নিয়ে কিন্তু জোর একটা লড়াই চলছিল ভিতরে ভিতরে। তো আসলে কি হয়, সবসময় গণতন্ত্রটা আমার মনে হয় সবার জন্য সুখের হয় না। যেরকম ডাব আর কি, বুঝছেন? ডাব একটা সুন্দর পানীয়, এটি সবার জন্য উপকারী, স্বাস্থ্যকর পানীয়। কিন্তু একটা মজার ব্যাপার কি জানবেন? এই ডাবটা যাদের কিডনি ডিজিজ আছে বা কিডনির রোগ আছে তারা কিন্তু এই ডাবটা খেতে পারে না। সবার জন্য ভালো, অথচ কিডনি রোগীর জন্য কিন্তু ডাব মারাত্মক ক্ষতিকারক জিনিস। উনি চাইলেই এটা খেতে পারবেন না। তো গণতন্ত্র এমন একটি বিষয় যে আসলে গণতন্ত্র ভালো পদ্ধতি, গণতন্ত্র রাষ্ট্র চালনা পদ্ধতি আধুনিক পদ্ধতি, ভালো পদ্ধতি, জনগণের সরকার। কিন্তু আমরা সবাই জানি যারা একটু লেখাপড়া করেছি, গণতন্ত্রের ভালো এবং মন্দ দুটো দিকই কিন্তু আছে, তাই না? তো বঙ্গবন্ধু দেশটা হাতে নেওয়ার পরে এই যে গণতন্ত্রের নামে তৎকালীন জাসদ টাসদ এরা যে গণবাহিনী, নকশাল বাহিনী, সর্বহারা বাহিনী, নানা রকম বাহিনী তৈরি করে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল, এটা কিন্তু সবাই জানে। তো আসলে আমার যেটি ধারণা, বঙ্গবন্ধুকে এই সমস্ত বিশৃঙ্খলা দমনের জন্য কিছুদিনের জন্য হলেও গণতন্ত্রটাকে রহিত করতে হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। এবং বঙ্গবন্ধু নাকি বলেও ছিলেন যে আসলে আমি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলাম, আমি আবার তোমাদেরকে মনে হচ্ছে যে তোমাদের কাছ থেকে গণতন্ত্র কেড়ে দিচ্ছি, কিন্তু না, আমি সময় হলে আবার এটা ফেরত দিব। এটা বঙ্গবন্ধু বলেছিলেন, বিভিন্ন জন বলে আর কি যে বঙ্গবন্ধু বলেছিলেন। তো হয়তো ওই সিচুয়েশনে ওনাকে সাসপেন্ড করতে হয়েছিল গণতন্ত্র, এটা আমি অস্বীকার করি না, তাই না? দেখেন, একটা মজার ব্যাপার বলি। এই ইরাকের সাদ্দাম হোসেন কিন্তু একজন একনায়ক ছিল, সেটা আমরা সবাই জানি। লিবিয়ার কর্নেল গাদ্দাফি একনায়ক ছিল, সেটা আমরা সবাই জানি। তো আসলে এই ইরাকের যে কাঙ্ক্ষিত উন্নয়নটা হয়েছে, আপনারা যদি লক্ষ্য করবেন, সেটি ডেমোক্রেসি দিয়ে হয়নি, কিন্তু সেটা কিন্তু ডেমোক্রেসি দিয়ে হয়নি। সেটা কিন্তু ওই সাদ্দাম এককভাবে ক্ষমতায় থাকার কারণেই ইরাক কিন্তু আধুনিক ইরাকে পরিণত হয়েছিল। গণতন্ত্রই যখন চর্চা করতে গেছে তখন দেখেন ইরাকের কী অবস্থা, চালচুলো ঘরবাড়ি কিচ্ছু নেই। সেই আধুনিক ইরাক একটা ধ্বংসস্তূপ। সিরিয়ার দিকে তাকান, আপনার লিবিয়ার দিকে তাকান, যেখানে মানুষের ইলেকট্রিসিটি বিলটা পর্যন্ত দিতে হতো না, গাদ্দাফি সাহেব দিয়ে দিতেন, সেখানে অবস্থা দেখেন। তো আপনারা বলবেন হয়তো যে ভাই আপনি তো গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছেন। না ভাই, আমি গণতন্ত্রের পক্ষে, কিন্তু গণতন্ত্রের কিছু ভালো এবং মন্দ দিক আছে। আমি বারবার বলছি যে আসলে কাদের জন্য গণতন্ত্রটা ভালো হবে, কাদের জন্য মন্দ হবে, এই বিষয়টা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে ভাই। দেখেন, তো এই রাষ্ট্রনায়করা, মালয়েশিয়া মাহাথির সাহেব কিন্তু 22 বছর টানা ক্ষমতা ছিলেন। তো উনি যদি 22 বছর ক্ষমতা না থাকতেন, মালয়েশিয়া হতো না। আমাদের দেশের ইতিহাসের কথাই বলি, আপনারা দেখেন, যে যত কথাই বলেন, যত বিরোধিতা করেন না কেন, স্বাধীনতার পর থেকে 54 বছরে কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট যদি কিছু বলে থাকতেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে, সেটা কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার আমলেই হয়েছে রে ভাই। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। পদ্মা সেতু অস্বীকার করতে পারবেন না। 14,000 মেগাওয়াটের বিদ্যুৎ অস্বীকার করতে পারবেন না। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এগুলো অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কিন্তু ডেভেলপমেন্টও তো হয়েছে। তো আসলে কী হয়, মাঝে মাঝে এই দেখেন, চীনের কথা বলি। চীনে তো বিশাল জনসংখ্যার একটি দেশ। হ্যাঁ, চীনে চাইনিজদের যথেষ্ট বুদ্ধি আছে। তো চাইনিজদের বুদ্ধি থাকলেও চাইনিজরা গণতন্ত্র কেন চর্চা করে না ভাই? চীনে তো একটাই রাজনৈতিক দল, অনেকেই জানেন না হয়তো, একটাই রাজনৈতিক দল। তো ওরা কেন অনেকগুলো দল তৈরি করে, তাই না, সেখানে ভোট টোট করে আর কি ডেমোক্রেসি কেন প্রতিষ্ঠা করে না চাইনিজরা? ওদের তো মাথায় যথেষ্ট বুদ্ধি, আমাদের থেকে নিশ্চয়ই ভালো বুদ্ধি আছে ওদের, কিন্তু ওরা কিন্তু গণতন্ত্র চর্চা করে না ভাবে। একটি মাত্র দল আছে চীনে। আপনি পুতিন সাহেবকে দেখেন, বর্তমান রাশিয়ার যে প্রেসিডেন্ট, উনি কিন্তু আজীবন ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা করেছেন। তো আসলে কি হয়, এই পশ্চিমা গণতন্ত্র সবসময় আসলে সবার জন্য সুখকর হয় না। এই দৃষ্টিকোণ থেকে হয়তো বঙ্গবন্ধু গণতন্ত্র সাসপেন্ড করে থাকতে পারেন, যদিও ও সময় আমি ছিলাম না, তাই না? তো আমি আসলে বলতে পারবো না, তবে আমি ধারণা করি এরকমটা কিছু হতে পারে। তো দেখেন, এর একটা উল্লেখযোগ্য বিষয়টা আমি তুলে ধরি। দেখুন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে
বঙ্গবন্ধু সম্পর্কে নানা রকম সমালোচনা হয়েছে, যার ভিতরে একটি ছিল এই যে আপনার বাকশাল তৈরি করা, হ্যাঁ? ২ ছিল রক্ষী বাহিনী। তো এই বাকশালের কথা তো বললামই, এটি হতে পারে বঙ্গবন্ধু কোন সেন্সে করেছেন সেটা হয়তো ওই সময়কার লোক তারা যারা সাথে ছিল তারা বলতে পারবেন। তবে বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। তো এই রক্ষী বাহিনীকে সম্পর্কে আমরা যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আ সেনাবাহিনী কেন বঙ্গবন্ধুকে হত্যা করলো? তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে রক্ষী বাহিনী। তা আমার একটু প্রশ্ন জাগে মনে যে রক্ষী বাহিনী যদি আ মানে সেনাবাহিনীর সমান্তরাল কোনো বাহিনী হয়ে থাকতো এবং সুযোগ সুবিধা তারা বেশি ভোগ করতো, তাই না? এতে করে সেনাবাহিনী রক্ষী বাহিনীর উপরে ক্ষুণ্ণ হয়ে হয়তো এ ধরনের ঘটনা ঘটিয়েছিল, তাই না? আম এই আগস্টের আ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনী ক্ষুব্ধ হয়ে। তো ওই রক্ষী বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা যদি এরকম একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকতো, তাই না? শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে তারা কেন এই বঙ্গবন্ধুকে হত্যা করে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করল না? কারণ তারা যদি সমরাস্ত্রে সজ্জিত থাকে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার কথা ছিল। কিন্তু আমি পরবর্তীতে যতটুকু জেনেছি আসলে রক্ষী বাহিনী আ সামরিক বাহিনীর কোনো প্যারালাল বাহিনী ছিল এটা আমি জানি না, শুনিনি। কারণ তাদের হাতে আসলে তেমন কোনো অস্ত্র ছিল না। ওই সময়কার বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মূলত রক্ষী বাহিনীকে তৈরি করা হয়েছিল প্যারামিলিটারি হিসাবে, যেটা এখন আমাদের দেখবেন পুলিশ বাহিনী থাকার পরেও কিন্তু আমাদের র‍্যাব তৈরি করতে হয়েছে, তাই না? সিটিজি করতে হয়েছে। এরকম অনেকগুলো বাহিনী অনেক সময় করা হচ্ছে। হয়তো ওই সেন্সে করে থাকতেও পারেন। রক্ষী বাহিনী ওই সময় হয়তো ওভাবে করা ছিল। কারণ রক্ষী বাহিনী কোনো প্রতিরোধ তারা কিন্তু করেনি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলো নিয়ে ৫৪ বছর পরে যে সমস্ত বিতর্ক হচ্ছে, এটি কি আসলে কাঙ্ক্ষিত বিতর্ক কিনা? আমি খুব একটা পরিষ্কার স্টেটমেন্ট, আমার কাছে ভালো লাগে না বিষয়গুলি, ব্যক্তিগুলো। কারণ একটা জিনিস কি জানেন? এই যে ফুয়াদ সাহেব আছেন, ব্যারিস্টার ফুয়াদ, তারপরে ওই যে আরেকজন কে যেন ব্যারিস্টার কি শাহরিয়ার কবির টবির, তাই না? এই যারা এই সমস্ত ওই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করেন, শহীদদের মুক্তিযুদ্ধের কারণ নিয়ে বিতর্ক করেন। আসলে কি ভাই, আপনার ধরে নিলাম ওই সময় ৩০ লক্ষ শহীদ হয়েছে, এটা কে বলেছে? মানে ৩০ লক্ষ শহীদ লোক মারা গিয়েছে, এটা কে বলেছে? এটা আসলে কি আমি যতটুকু জানি ওই সময় বিভিন্ন পত্র-পত্রিকায় একেবারে শুরু থেকেই মার্চের থেকে শুরু করেই প্রতি একটা নিহত তারা একটা নির্দিষ্ট সময় পর পূর্ব পাকিস্তানে নিহত লোকের সংখ্যা নিয়ে একটা আপডেট দিত। বিভিন্ন পত্র-পত্রিকায় ব্রিটেনের, আমেরিকার, তাই না? বিভিন্ন দেশের পত্র-পত্রিকায় এটা আপডেট দিত এবং সর্বশেষ আপডেটটা ছিল ৩০ লক্ষ লোক বাংলাদেশে মারা গিয়েছে। তো সেটা নিয়ে তো তখন বিতর্ক হয়নি। তখন পাকিস্তানও এটা নিয়ে অপোজড করেনি যে না ৩০ লক্ষ লোক মারা যায়নি। যাই হোক, মানে ৩০ লক্ষ লোক মারা যাক আর ৩০ জন লোক মারা যাক আর ৩০,০০০ মারা যাক। মুক্তিযুদ্ধ তো হয়েছে। হয়েছে না? মুক্তিযুদ্ধকে তো অস্বীকার করা যাবে না। মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি একটা কথা চিন্তা করুন তো দেখি, যে একজন মানুষ তার নবজাতক বাচ্চাকে রেখে আ যুদ্ধে চলে যাচ্ছে। কেন? দেশের মানুষের জন্য। তাই না? বৃদ্ধ মা-বাবাকে রেখে যাচ্ছে। নতুন বিবাহিত স্ত্রীকে রেখে মুক্তিযুদ্ধে চলে যাচ্ছে। সে কিন্তু জানে সে কখনো ফিরে আসবে না, হয়তো আসবে না, হয়তো আসবে। তো এই মানে অন্য মানুষের জন্য, মানে আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য বা তৎকালীন মানুষের জন্য, আরেকজন মানুষদের জন্য, দেশের জন্য জীবন দিতে যারা হাসতে, হাসতে চলে যায়, তাইলে ভাইরে এরা কি সাধারণ মানুষ? আপনি পারবেন? আমি পারবো? আমার স্ত্রী সন্তান রেখে যুদ্ধে চলে যেতে কজন মানুষ পারে ভাই? যারা গিয়েছে তারা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। আর এরকম মানুষ সবসময় জন্ম নেয় না, সবাই হয় না। ৭.৫ কোটি মানুষ তো ছিল, সবাই তো যুদ্ধে যায়নি রে ভাই। নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করতে পারাটা, সেই সৎ সাহস থাকাটা, সেই স্পিরিট থাকা, এটা সবার ভিতরে থাকে না। যারা গিয়েছেন, যারা মারা গিয়েছেন, তারা তো আমাদের জন্যই মারা গিয়েছেন। তো আমাদের কি উচিত নয় তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে মনে রাখা? যদি আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল না হতে পারি, তাদের যদি মনে না রাখি, তাহলে তো ভাই এটা জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্কজনক। যে কজনই মারা গিয়ে থাকে। যাই হোক, এই মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভক্তিটা করা হয়েছে, যে পার্টিশনটা করা হয়েছে জনগণের ভিতরে,
সেটি আসলে ভেতর থেকে আমাদের জাতি হিসেবে কিন্তু আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, তাই না? তো মুক্তিযুদ্ধের মহানায়ক কে বঙ্গবন্ধু, নাকি জিয়াউর রহমান, নাকি অন্য কেউ? সেটা নিয়ে বিতর্ক আছে, হয়তো থাকবে, আরও হয়তো থাকবে, এই বিতর্ক চলতে থাকবে। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে রে ভাই, আমি এখন যদি মনে করেন আমি বাংলাদেশের একজন নাগরিক, ঠিক আমাকে কে চিনে? আমাকে তো চিনে না। আপনারা হয়তো গুটি কয়েক মানুষ চিনেন, আর তো সবাই চিনে না। তো আমি যদি এখন আসলে একটা ডিক্লারেশন দিয়ে বসি যে কাল থেকে দেশ এরকম হয়ে যাবে, তাই না? আমরা কালকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, তো আমার কি মনে হয় যে, আপনাদের মনে হয় যে জনগণ, হ্যাঁ আমি যুদ্ধের ডিক্লারেশন দিলাম আর জনগণ আমার পিছনে চলে আসলো, কারণ যথেষ্ট ভারত বিরোধী সেন্টিমেন্ট আমাদের জনগণের ভিতরে আছে, তো তারা সবাই আমার পিছনে লেগে যাবে? না রে ভাই, এটা হয় না। একজন সুপ্রিম লিডার থাকে জাতির। তো আজ যদি আপনার জাতীয় পার্টির কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি থাকতো, আজকে যদি বিএনপির কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি থাকতো, আজকে যদি জামাতের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি থাকতো, আজকে যদি জাসদের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি থাকতো, বঙ্গবন্ধুকে সুপ্রিম হিসাবে ঘোষণা করা হতো, তাহলে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের একক যে দখলদারিত্ব আর কি যেটাকে বলে, সেটা কিন্তু আর থাকতো না রে ভাই। এটা আপামর জনসাধারণের হয়ে যেত। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এদেশে কিন্তু এই জুলাইয়ের পরে কিন্তু এটা একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষের আসলে তেমন কেউ নেই, এদেশের কোনো দল নেই। আওয়ামী লীগ যা বলে আসছে এতদিন, সেই ন্যারেটিভটা হয়তো প্রতিষ্ঠিত হয়েই গেল এবার। কারণ আমি আপনাকে বলি যে আপনার ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপরে দেখুন, বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে, ৩২ নম্বর ভাঙা হয়েছে, আপনার মেহেরপুরে যে আমাদের স্মৃতিস্তম্ভগুলো ছিল স্বাধীনতার, সেগুলো ভাঙা হয়েছে, অর্থাৎ কোথাও রাখা হয়নি কিছু। কেন রে ভাই, এটা কেন? শেখ হাসিনা সরকার খারাপ করেছে, নির্বাচন দেয়নি, এটা করেছে ওটা করেছে, এটা ঠিক আছে, উনি চলে গেছে। তো এই যে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, এটি ভারত করেছে, আমাদের মুক্তিযুদ্ধ ছিল না, এই ধরনের কথাবার্তা আসলে কিসের জন্য রে ভাই? এই ধরনের কথাবার্তা কিসের জন্য? মুক্তিযুদ্ধকে অ্যাকসেপ্ট করতে গেলে দোষ কী থাকে? যে ৭.৫ কোটি বাঙালি মুক্তির জন্য আন্দোলন করেছে, এটা গ্রহণ করতে অসুবিধাটা কোথায় রে ভাই? তো এই ৫ই আগস্টের পরে যেভাবে মানে মুক্তিযুদ্ধের স্মারকগুলোকে ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, এতে করে আসলে অর্জনটা কী হলো আমাদের? কী অর্জন করতে পারলাম আমরা? জাতি হিসেবে কী পেলাম? কে মুক্তিযুদ্ধের মহানায়ক? মেজর জিয়াউর রহমান। তো জিয়াউর রহমানকে তো আরেক দল মানবে না রে ভাই, আরেক দল মানবে না। আওয়ামী লীগ মানে না জিয়াউর রহমানকে, অন্যরা মানে না। আবার বঙ্গবন্ধুকে বিএনপিরা মানে না। এই এই বিতর্ক, এই ঝগড়া, এগুলো কতদিন চলবে রে ভাই? এই যে বিভক্তি, এই বিভক্তির কারণে কি হয়? আসলে তৃতীয় পক্ষ যারা আছে, বিভিন্ন বহিঃশত্রু আছে, তারা আসলে এই তৃতীয় পক্ষটাই মূলত এটার সুবিধাটা নেয় আর কি। বিতর্ক বন্ধ হওয়া উচিত। যাই হোক, আমি কয়েকটা ছোট্ট কথা বলব যে দেখুন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সপরিবারে আমরা বিভিন্ন কথা শুনেছি বঙ্গবন্ধু সম্পর্কে। সেটা হচ্ছে ধরেন বাকশাল, তারপরে আপনার যেটাকে বলা হয় যে রক্ষী বাহিনী, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনেছি। তো আমি সরাসরি একটা প্রশ্ন করি যে আজ পর্যন্ত কাউকে কি বলতে শুনেছেন যে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে তার বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে কয় কোটি টাকা পাওয়া গিয়েছিল, কিংবা বিদেশে তার অ্যাকাউন্ট ছিল কিনা? এরকম কোনো তথ্য কি আছে আপনাদের কাছে? আমি আজ পর্যন্ত পাইনি যে বঙ্গবন্ধুর দেশে বিদেশে অর্থ পাচার করেছেন বা উনি এত টাকার সম্পদ মানে অর্জন করেছিলেন, অবৈধ সম্পদ, এরকম কোনো রেকর্ড কিন্তু আমি পাইনি। হ্যাঁ, ওটা ওই বাকশালের কথা বলা আছে, রক্ষী বাহিনীর কথা বলা আছে, আরও বিভিন্ন ঠিক করা আছে, কিন্তু এইটা কিন্তু আমি শুনিনি। তো একটা কথা বলি রাখেন, যে ব্যক্তিটা সারাটা জীবন আমাদের জন্য, বাঙালি জাতির জন্য জেল খাটলেন, জীবনের অনেকটা সময় তিনি জেলে পার করে দিলেন, তো সেই ব্যক্তি ক্ষমতায় আসার পরে কি ২-৪ হাজার কোটি টাকা কামাবে না? নাকি? তো উনি শূন্য ছিলেন কেন? উনার অর্থ সম্পদ কোথায় ছিল? ছিল না কেন রে ভাই? কারণ উনি তো অর্থ সম্পদের জন্য দেশ স্বাধীন করেন নাই। দেশের অর্থ লোপাট করার জন্য স্বাধীন করেন নাই। উনি বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বাঙালিকে স্বাধীনতা পাওয়ার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন উৎসর্গ করেছেন। যদি ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতো, তাহলে ভাই সুইস ব্যাংকে ২টা থাকতো, ২-৪ হাজার কোটি টাকা থাকতো। বাংলাদেশের কোথাও না কোথাও তার শত শত কোটি টাকার সম্পদ থাকতো।
কিন্তু ওগুলো কিছু ছিল না ওনার, মানে আমি আজ পর্যন্ত শুনিনি কেউ হিসেব দিয়েছে যে বঙ্গবন্ধু এত টাকা। তো এই ব্যক্তিটা পেলোটা কি রে ভাই? উনি যে জীবনের 4 ভাগের 3 ভাগ অংশ কারাগারে কাটালেন, জীবন দিলেন, ওটার বিনিময়ে উনি পেলেন কি রে ভাই? আমাকে একটু এই জবাবটা দেন যে উনি কি পেয়েছেন? উনি কি কিছু পেয়েছেন? তো যে ব্যক্তিটা কিছু পায়নি, সারাটা জীবন আমাদের জন্য উৎসর্গ করে যে ব্যক্তিটা নিঃস্ব হয়েছেন, কিছু পাননি, যার হাতে কিছু ছিল না, তাকে আমি লোভী বলবো কি করে ভাই? উনি যদি গণতন্ত্র সাসপেন্ড করে দিয়ে বাকশাল কায়েম করেন, তাহলে নিশ্চয় পয়সা উপার্জনের জন্য করেছিলেন। তাহলে সে পয়সা কোথায়? উনি রক্ষী বাহিনী করেছিলেন কি গাড়ি গাড়ি টাকা নেওয়ার জন্য? সে টাকা কোথায়? সেগুলো গেল কোথায় রে ভাই? আমার জানা নেই। তো একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে যতটুকু বুঝি, যতটুকু জানি, বোঝার চেষ্টা করি, তাতে দ্ব্যর্থহীনভাবে শেখ মুজিবকে আমার বঙ্গবন্ধু বলতেও অসুবিধা নেই, জাতির পিতা বলতেও অসুবিধা নেই, স্বাধীনতার মহানায়ক বলতেও অসুবিধা নেই। আমার বিশ্লেষণ থেকে আমি সেটা মানি। আপনারা কে মানবেন কে মানবেন না সেটা জানি না। বাইরে আন্দোলন তো 90তেও হয়েছিল, তাই না? 90তে গণ অভ্যুত্থান হয়েছিল এরশাদের বিরুদ্ধে, সবাই মিলে জামাত, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলে অংশগ্রহণ করেছিল। সে আন্দোলনের পরে কি কথা উঠেছিল? জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, 90-এর আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। সেখানেও তো আমি যতটুকু জানি এরশাদ সাহেবের পতনের পরে বিএনপি যখন ক্ষমতা আসেন, সেখানে 165 জনের ব্যাপারে সংসদে শোক প্রস্তাব আনা হয়েছিল, অর্থাৎ 165 জন মারা গিয়েছিল, তাই না? তো তাদের ব্যাপারে কি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার করা হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল। হ্যাঁ, গণতন্ত্রের যোদ্ধা বলে টুলে ইটে ওই এক নূর হোসেনকে নিয়ে একটু সময় আসলে, বছর শেষে আমরা গণতন্ত্র দিবস পালন করি, এই আর কি। তাছাড়া কি আর কিছু হয়েছিল রে ভাই? হয়নি তো। 24-এর আন্দোলনটা তো একটা আন্দোলনই ছিল, তাই না? তো এখানে 24-এর আন্দোলন নিয়ে কিন্তু বিতর্ক আমি আগের ভিডিওতে বলেছি যে বেশ কিছু বিতর্ক রয়েছে। কিন্তু তারপরে ধরে নিলাম যে এটা একটা ম্যাসিভ মুভমেন্ট ছিল, তাই না? গণ আন্দোলন ছিল। তো গণ আন্দোলন শেষে তো ওরে ভাই এগুলো প্রশ্ন আসলো কেন? আন্দোলন শেষ, সংবিধান অনুযায়ী একটা সরকার আসবে, সরকার গঠন করবে, তাই না? তো আসলে এরপরে এই সংবিধান চেঞ্জ করতে হবে, তাই না? নানা রকম কথা, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক, তাই না? কেউ বলে কেউ মারা যায়নি, কেউ বলে 5,000, কেউ বলে পাক ভারত যুদ্ধ ছিল, এটা মুক্তিযুদ্ধ ছিল না। তো এই সমস্ত কথা বলে আসলে কি প্রতিষ্ঠা করতে চাইছেন আপনারা? আসল বিষয়টা হচ্ছে কি, আপনারা কি আওয়ামী লীগকে ভয় পান নাকি? আমার তো মনে হয় আপনার মনে হয় একটু ভয় পান আওয়ামী লীগকে। এজন্য কীভাবে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ থেকে বিচ্ছিন্ন করা যায়, কীভাবে আওয়ামী লীগকে ছোটো করা যায়, তাই না? কীভাবে শেখ মুজিবকে ছোটো করা যায়, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনারা আসলে ব্যস্ত আছেন, তাই না? কিন্তু আসলে কি তাই পারবেন রে ভাই? বঙ্গবন্ধুকে কি এই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে? কীভাবে সম্ভব? মুছে ফেলা যাবে না। আমার পরিষ্কার মতামতটা কি জানেন? স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে, এটা একটা মহান মুক্তিযুদ্ধ আমাদের জন্য। এটা নিয়ে বিতর্ক না করে যার যতটুকু প্রাপ্য সম্মান আছে, সেটা আসলে সবাইকে দেওয়া উচিত। তাহলে কি হবে, এই মুক্তিযুদ্ধ নিয়ে এই যে আমাদের যে বিভেদটা আছে, বিতর্কটা আছে, শত্রুতা আছে, দলাদলি আছে, এটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু থাকবে না। তখন মানুষ ফোকাস দিতে পারবে কোন দিকে, কোন দল ভালো করে। তখন আর এই ইতিহাস নিয়ে টানাটানি হবে না। কোন দল ভালো করে? যদি বিএনপি ভালো করে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে মানুষ বিএনপিকে ভোট দিবে। কারণ বিএনপি তো একটি রাজনৈতিক দল, তারা রাজনীতি করবেই। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ হতেই পারে। তাই বলে কি আর রাজনীতি কেউ করতে পারবে না? সবাই তো করতে পারবে রে ভাই, করতে পারবে। তখন হবে কি, তখন হচ্ছে কাজের মূল্যায়ন হবে। কোন দল দেশের জন্য কতটুকু করতে পারলো, এই মূল্যায়নটা তখন কিন্তু সামনে চলে আসবে। তখন কিন্তু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি হবে না। যারা উন্নয়ন করতে পারবে দেশের জন্য, জনগণ তাদের ভোট দিবে। তো আসলে এই বিভাজনটা ইচ্ছে করে করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে এই বিভাজনটা ইচ্ছে করে করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা বাঙালিরা একত্রিত হয়ে দেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে না পারি। সর্বদাই একটা বিভক্তি যেন আমাদের ভিতরে কাজ করতে থাকে। এই কাজগুলো কারা করেছে সেটা একটু বুদ্ধি খাটালে বুঝতে পারবেন। সে যাই হোক, রেজিম চেঞ্জ হয়েছে, অন্যরা যেরকম বলে, আমি ক্লিয়ারলি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কিছুদিন দাবিয়ে রাখা যাবে হয়তো,
কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু ফিরে আসবে, কারণ এদেশে কোটি কোটি মানুষ ভাই আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের রাজনীতি করে। এদেরকে কদিন দামায় রাখতে পারবেন? ইতিহাস বলে এটা খুব বেশি দিন যাবে না রে ভাই। তো এই বিভেদ, বিভক্তি, একজনের দাবিয়ে রাখা, তাই না, এগুলো না করে আসলে সমস্ত রায়টা জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো, আমার যেটা মনে হয়। তাতে কি হবে, জনগণের রায় নিয়ে আমাদের কারো কিছু বলার থাকবে না। তো জনগণের রায়টাই আসলে উপযুক্ত রায়, কার্যকর রায়। এই রায়ের বাইরে যে কেউ কিছু করতে পারবে না। আপনি যতই সমালোচনা করেন শেখ মুজিবের বা শেখ হাসিনার, যত সমালোচনা করেন, জনগণ যদি মনে করে যে না বেটার ছিল, তাহলে আপনি কি করবেন? আবার আওয়ামী লীগের লোকজন যতই সমালোচনা, জিয়াউর রহমানের সমালোচনা করুক, তাই না, জামাত ইসলামের সমালোচনা করুক, কী লাভ হবে ভাই? জনগণ যদি অ্যাকসেপ্ট করে নেয় তাদেরকে, তাহলে এই সমালোচনা করে কী হবে? আপনি আপনার কথা বলেন, আরেকজন আরেকজনের কথা বলুক। জনগণ যে কথাটা গ্রহণ করবে সেটাই হওয়া উচিত। তো এই পরিবর্তনটা কিন্তু হতো রে ভাই, জুলাইয়ের পরে কিন্তু পরিবর্তনটা হয়ে গেছিল, কিন্তু হয়েও হলো না, পরিবর্তনটা আমরা করতে পারলাম না। জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করলেন, তো জাতীয় ঐক্যমত কি? জাতি বলতে কি এই দেশে কি শুধু বিএনপি, জামাত আর এনসিপি বসবাস করে, আর কেউ বসবাস করে না? এই দেশে জাতির মধ্যে কি এনারাই সব? একটা বৃহৎ অংশকে বাইরে রেখে আপনি নাম দিলেন জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা কিসের কমিশন রে ভাই? কিসের জাতীয় ঐক্যমত? কোথায় জাতীয় ঐক্যমত হলো? একটা বড় অংশ তো বাইরে রয়ে গেল। তো এটা তো জাতীয় ঐক্যমত না করে হবে বিএনপি, জামাতে, এনসিপির ঐক্যমত। জাতীয় ঐক্যমত কোথায় করতে পারবেন? এটা না করে যদি জাতীয় ঐক্যমতটাই করতেন সবাইকে নিয়ে, এর ভিতরে জাতীয় পার্টি ছিল, বামদল ছিল, অন্যরা, আওয়ামী লীগ ছিল, এদের প্রতিনিধিকে এনে যারা অপরাধ করেছে বিচার করেন, সমস্যার কিছু নেই। সেখানে সুষ্ঠু বিচার হলে সেখানে সমালোচনা করার কিছু নেই, অপরাধ প্রমাণিত হলে সাজা হবে, এটাই তো নিয়ম, তাই না? তো সেটা করেন, সেটাতে সমস্যা নেই। কিন্তু একটা বৃহৎ অংশকে আপনি বাইরে রেখে আপনি একটা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে ফেললেন, একটা নির্বাচন দিলেন। কি নির্বাচন হল রে ভাই? এটা কোনো নির্বাচন হয়েছে? এখন আপনারাই বলতেছেন নির্বাচন কার্য, মাঠে খেলোয়াড় দুইটা রে ভাই, বিএনপি আর জামাত। এরপরেও বলতেছেন নির্বাচন হয়নি, কারচুপি হচ্ছে, আমাদেরকে হারিয়ে দিয়েছে। ও বলতেছে আমাদেরকে হারিয়ে দিচ্ছে। কী রে ভাই, এগুলো কি? এই জন্য কি এই দেশের মানুষ জুলাইয়ে কি আন্দোলন করেছে নাকি? যাই হোক, কথা হচ্ছে ভাই, ইতিহাসকে বিকৃত করে কোনো লাভ নেই। আপনি চাইলেও ইতিহাসকে বিকৃত করতে পারবেন না। ইতিহাস ঠিকই সময় মতো সামনে চলে আসবে। ইতিহাসকে বিকৃত করে বেশি দিন রাখা যায় না, কেউ পারেও নি এবং পারবেও না। বিকৃত না করে বরং ভালো যে অংশগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করেন, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যান। তা না হলে কিন্তু সেটি সম্ভব হবে না। আপনারাও সমস্যায় পড়বেন, আমরাও সমস্যায় পড়ব, দেশের জনগণ সমস্যায় পড়বে। এই বিভাজন না রেখে সবাইকে সাথে নিয়ে একসাথে আগানোটাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।